আমার সন্তানটিকে পড়াশোনাতে সেরা করতে হবে। আমার স্বামী অনেক উপার্জন করবে। আমার বাড়ি গাড়ি লোককে তাক লাগিয়ে দেবে। আমার করতে করতে অনেক বাড়ির, বিশেষ করে মহিলাদের মনটা কেমন যেন ছোট হয়ে যায়। নিজেরটা ভাবতে ভাবতে পরের জন্য ভাবার অবকাশ পায় না। আর তার জন্য অনেক অসহায় মানুষ এদের কাছে এক প্রকার অত্যাচারিত হয়। এদের চাহিদা কখনো পূরণ হয় না। নিজেদের বাড়ির লোকেরাও হয়রান হয়ে যায়। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিলাম। এটা শুভাশিসের বাড়ি। মেয়ে নম্রতা আর স্ত্রী সুস্মিতাকে নিয়ে এই বাড়িতেই থাকে। শুভাশিসের বাবা মা তাদের গ্রামের বাড়ি মশাইহাটে থাকেন। চাকরিসূত্রে শুভাশিস শেয়ারা বাজারে বাড়ি করে থাকে। বছর 5 আগে বাড়িটি তৈরি হয়েছে। শুভাশিস সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শহরের একটা বড় কোম্পানিতে চাকরি করে। নম্রতা নসিবপুরের যোগমায়া গার্লস স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। প্রতিদিন ঠিক সকাল 9টায় সুস্মিতা নম্রতাকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে স্কুল বাসের জন্য। 9:30টায় স্কুল পৌঁছাতে হয়। যাও মাম্মাম, সাবধানে বাসে উঠে পড়ো। একদম দুষ্টুমি করবে না। ক্লাসে যা টাস্ক দেবে ঠিকঠাক লিখে আনবে। আর টিফিনটা সবটা খাবে। কিছুক্ষণ পর শুভাশিস অফিস রওনা দেয়। নিজেই গাড়ি চালিয়ে যায়। বাড়ি থেকে অফিস পৌঁছাতে মিনিট 20 সময় লাগে। 10টা থেকে ওর অফিস। নম্রতা আর শুভাশিসের জন্য সকালে খাবার টিফিন সব কাজের বউ শ্যামলী তৈরি করত। এর জন্য খুব সকাল করে রান্না শুরু করতে হতো। শ্যামলীর রান্নার হাতও খারাপ নয়। এত সব কাজ সত্ত্বেও সুস্মিতা শ্যামলীকে মাঝে মাঝে বকাঝকা করত। কোনো খাবারে বেশি নুন হয়ে গেলে বা একটু বেশি ঝাল হয়ে গেলে, এছাড়া বিভিন্ন ব্যাপারে একটু এদিক ওদিক হলেই সেটা নিয়ে সুস্মিতা শ্যামলীকে অনেক কথা শোনাতো। বেচারি শ্যামলী চুপচাপ সহ্য করে যেত, কোনো কথা বলতো না। রান্না হয়ে গেলে শ্যামলী বাসন মাজার কাজ শুরু করত। সারা দিন যত বাসন জমতো সবই শ্যামলীকে মাজতে হতো। বাসন মাজা ছাড়াও বাড়ির অন্যান্য কাজ, যেমন জামা কাপড় কাচা, পুরো বাড়ি ঝাঁট দেওয়া, মোছা ইত্যাদি শ্যামলীকে করতে হতো। শ্যামলীরা খুব গরিব ছিল, ঠিকমতো খাওয়াটুকুও জুটত না। তাই এখানে এত পরিশ্রম করতে খুব কষ্ট হতো। মাঝে মাঝে মাথা ঘুরত, তাই দাঁড়িয়ে পড়ত। শ্যামলী, কি ব্যাপার রে? এখনো তোর মোছা হলো না? বাথরুমে 1 বালতি জামা কাপড় ভিজাতে দেওয়া আছে, মনে আছে তো? খুব সকাল থেকেই এই বাড়িতে শ্যামলীকে কাজ শুরু করতে হয়, না হলে সময়ে শুভাশিস আর নম্রতার খাবার তৈরি করা যাবে না। তাই ভোরবেলা শ্যামলী কাজে চলে আসতো ঠিক 5:30টায়। কিন্তু কোনো দিনও যদি 2-5 মিনিট দেরি হতো, সুস্মিতা বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতো, শ্যামলীর জন্য অপেক্ষা করত। সেই দিন শ্যামলী বুঝত কপালে অনেক দুঃখ আছে, তাই তাড়াতাড়ি করেই হেঁটে আসতো। বাড়িতে পা দিতে না দিতেই সুস্মিতা বকুনি শুরু করে দিত। কি ব্যাপার রে শ্যামলী, তোর কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না? আজ আবার দেরি করে এলি। গত সপ্তাহেও তো একদিন দেরি করে এলি। এরপর তো হুটোপাটি করে কাজ করতে গিয়ে সব উল্টো পাল্টা করবি। গত মাসে তাড়াহুড়ো করতে গিয়ে তো একটা কাপের হাতল ভেঙে দিলি। এবার যদি কিছু ক্ষতি করিস তাহলে কিন্তু তোর মাইনে থেকে কেটে নেব, কথাটা মনে থাকে যেন। বেচারা শ্যামলী মাথা নিচু করে ছলছল চোখে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, কোনো কথাই বলতো না। আজ সুস্মিতার চেঁচামেচিতে শুভাশিস দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। এখন এত ভালো কাজের বউ পাওয়া অতটা সোজা নয়, সেটা শুভাশিস উপলব্ধি করত। তা সত্ত্বেও শ্যামলীকে সামান্য কারণে এত বকাঝকা করাটা তার ভালো লাগতো না। তুই কি স্ট্যাচুর মতো দাঁড়িয়েই থাকবি? তাড়াতাড়ি যা রান্নাঘরে, সবজি কেটে তাড়াতাড়ি রান্না চাপা। সময়ের আগে যেন রান্না হয়, বলে দিলাম। খেতে বসে শুভাশিস বলল, শ্যামলীকে ওইভাবে তোমার বকাঝকা করা ঠিক হচ্ছে না। প্রতিদিনই তো ও টাইমেই আসে। 1-8 দিন কোনো কারণে হয়তো
একটু দেরি করে ফেলে, তার জন্য এত কথা শোনানো? থাক, তোমাকে আর অত আধিক্যতা দেখাতে হবে না। ওদের সঙ্গে বেশি ভালো মানুষই করলে মাথায় চড়ে বসবে। ওকে তককে তককে রেখেছি বলেই তবু কাজকর্ম করছে। তোমাকে এসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না। একদিন সন্ধ্যাবেলায় বাবার বাড়ি থেকে জরুরি ফোন এলো। সম্পত্তি নিয়ে কিছু প্রবলেম হচ্ছে, কিছু আইনি কাজকর্ম করতে হবে। যেহেতু সুস্মিতা একমাত্র সন্তান, তাই উত্তরাধিকার হিসাবে সই সাবুত করার জন্য সুস্মিতাকে লাগবে। ঠিক আছে বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না। আমি কাল সকালেই যাচ্ছি, ঠিক আছে? পরের দিন সকালে শ্যামলীর রান্না হয়ে যাওয়ার পর সুস্মিতা তাকে ডেকে বলল, শোন শ্যামলী, একটা জরুরি কাজে 3 দিনের জন্য আমি বাবার কাছে যাচ্ছি। নম্রতা আর তোর দাদা বেরিয়ে গেলেই আমি রওনা দেব। তুই কিন্তু সব কাজ ঠিকঠাক করে করিস, প্রতিদিন টাইমে আসিস। আমি তোর ভরসাতেই যাচ্ছি। ঠিক আছে বৌদি, তোমাকে চিন্তা করতে হবে না। আমি ঠিক সময়েই আসব, আর সব কাজ ঠিকঠাকই করব। এই বলে শ্যামলী বাকি কাজ করতে চলে গেল। যতই বকাঝকা করুক না কেন, সুস্মিতা জানত শ্যামলী খুব দায়িত্বশীল আর বিশ্বাসী, তাই সে নির্ভাবনায় বাপের বাড়ি যেতে পারছে। পরদিন থেকে শ্যামলী ঠিক সময়েই কাজে আসতে লাগলো। বাকি অন্যান্য কাজ যেমন রান্না বান্না, বাসন মাজা, ঘরদুয়ার ঝাঁট দেওয়া, মোছা ইত্যাদি সবকিছু ঠিকঠাক করতে লাগলো। আজ শনিবার, সুস্মিতা আজ সন্ধ্যায় বাড়ি চলে আসবে। শ্যামলী শুভাশিসকে বলল, দাদা, আজ তো সন্ধেবেলা বৌদি চলে আসছে। কালকের দিনটা আমি ছুটি নেব। আমার একটা দরকারি কাজ আছে। পরশু থেকে আবার কাজে আসব। কালকের দিনটা বাড়িতে না থাকলেই নয়, তাই বলছি। আর একটা কথা, মাইনেটা একটু বাড়ানো যায় কি না একটু বিবেচনা করে দেখবেন। শুভাশিস ভাবল কাল রবিবার, তাই অফিস স্কুল সবই ছুটি, কারোর বেরোনোরও নেই। অতএব শ্যামলী না এলেও খুব একটা অসুবিধা হবে না। এদিকে সুস্মিতাও চলে আসছে, একদিন একটু করে নেবে, অসুবিধা হবে না। আর শ্যামলী একই মাইনে নিয়ে অনেক দিন কাজ করে চলেছে। কাজ বেড়েছে কিন্তু মাইনে বাড়েনি, এবার সত্যিই বাড়ানো দরকার। ঠিক আছে শ্যামলী, তুই কাল ছুটি নে। আর তোর মাইনেটা বাড়ানোর ব্যাপারে একবার তোর বৌদির সঙ্গে আলোচনা করে নিই, কেমন? ঠিক আছে দাদা। সুস্মিতা যথাসময়ে বাড়ি এসেছিল। রাতে 3 জনে খেতে বসেছে। তখন শুভাশিস বলল, কারণকে শ্যামলী আসবে না, বাড়িতে জরুরি কি একটা কাজ আছে, আর মাইনেটা বাড়ানোর কথা বলছিল। হ্যাঁ, বলো কি? কাল কাজে আসবে না? এতক্ষণ বলনি তো। আবার মাইনে বাড়ানোর কথাও বলেছে। আমি না থাকায় আশকারা পেয়ে গেছে। কাজের লোককে কাজের লোকের মতোই রাখতে হয়, বুঝেছো? একদিন তো বলছিলে অত বকাঝকা করা ঠিক হচ্ছে না। দেখলে তো কেন আমি ওকে চাপে রাখি। তা তুমি কি বললে? চট করে তো ছুটি নেয় না, তাই আমি বললাম ঠিক আছে নিস। আর মাইনের ব্যাপারে আমি বলেছি তোমার সঙ্গে আলোচনা করেই বলবো। সোমবার সকাল 6টা বেজে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। এখনও কেন শ্যামলী আসেনি, এটা ভেবে সুস্মিতা খুব চিন্তিত হয়ে পড়েছে। গতকাল ছুটি নিয়েছিল, আজ থেকে তো কাজে আসার কথা। কি ব্যাপার গো, শ্যামলী যে এখনো এলো না। ও কখনো সখনো দেরি করলেও তো 6টার আগেই চলে আসে। খুব বেশি হলে 6:45 হয়। আজ তো 6:05 হয়ে গেল। তাহলে কি আজও আসবে না? দেখো, হয়তো যে কাজের জন্য ছুটি নিয়েছিল সেটা শেষ করতে পারেনি, নয়তো 1000 টাকায় পোষাচ্ছে না বলে কাজ ছেড়েই দিল, সেটাও হতে পারে। কাজ ছেড়ে দেওয়ার কথা শুনে এবার সুস্মিতা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। এ বাড়িতে শ্যামলী কাজ না করলে সুস্মিতার অবস্থা কি হবে সেটা সে বুঝতে পারছে। কাজ না করে শুধু শ্যামলীর উপর ছড়ি ঘোরানো যাবে না। আর শ্যামলীর মতো আরও একটা কাজের বউ পাওয়াটা অত সোজা নয়, সেটাও সে বুঝতে পারছে। শোনো, ফ্রিজে কালকের তরকারি আছে, একটু গরম করে নেব। তুমি একটু ভাতটা করে নাও, আর চালের সঙ্গে 2টো আলু দিয়ে দেবে। আমি এখনই শ্যামলীদের বাড়ি যাব। খুব বেশি হলে 200 টাকা মাইনে বাড়াবো, আর আজকেই ঘাড় ধরে কাজে নিয়ে আসবো। আমাকে তো এখনো ভালো করে চেনে না, মজা দেখাচ্ছি।
একে তো তাকে এড়িয়ে দাদাকে মাইনে বাড়ানোর কথা বলেছে, তারপর সচরাচর ছুটি না নেওয়া বউটা আবার ছুটিও নিয়েছে। সে শ্যামলীকে বকাঝকা করলেও শুভাশিস কোনোদিনও কিচ্ছু বলে না, উল্টে বকতে মানা করে। তাই সুস্মিতার ধারণা তার অবর্তমানে আশকারা পেয়ে সুবিধা নিয়েছে, এই জন্য তার খুব রাগ হচ্ছিল। আবার শ্যামলী যদি কাজ ছেড়ে দেয় তাহলেও খুব মুশকিল হবে। এমন কাজের বউ পাওয়া অতটা সোজা নয়, তাই সে আতঙ্কিতও ছিল। দুই মিলিয়ে মিশিয়ে উত্তেজিত সুস্মিতা শ্যামলীদের বাড়ির দিকে হনহন করে হাঁটতে লাগলো। শ্যামলীর বাড়িটা ছিল একদম শেয়ারাবাজার গ্রামের শেষ প্রান্তে। চারিদিকে ধুধু করছে মাঠ, একটা দুটো এদিকে ওদিকে বাড়ি দেখা যাচ্ছে। শ্যামলীর খুব ছোটবেলাতেই বিয়ে হয়েছিল। বছর 5 আগে মাঠে কাজ করতে গিয়ে তার স্বামী সাপের কামড়ে মারা যায়। এখন তার ছেলে জীবনকে নিয়ে এই বাড়িতে থাকে। সুস্মিতা তার বাড়ির কাছে এসে দাঁড়ালো। তখন শ্যামলী তার ভগ্নসার মাটির ঘরের দেওয়ালে মাটি ধরাচ্ছিল, আর একটু দূরে তার ছেলে বসে কাঁদছিল। শ্যামলী, এই শ্যামলী, কি ব্যাপার রে? আজ তো তোর কাজে যাওয়ার কথা, তা যাসনি কেন? আরে বৌদি, তুমি এসেছো? কাল সারাদিনেও কাজটা করে উঠতে পারিনি, আবার আজ ভোর থেকে শুরু করেছি। কাজটা না করলেই নয়। তোর কি এমন জরুরি কাজ চলছে শুনি, যে আমার বাড়ির কাজ বন্ধ করে তোকে 2 দিন ধরে কাজ করতে হচ্ছে? আসলে আমাদের চালাঘরটার অবস্থা ভালো নয়, চারিদিকে ফাটল ধরেছে। মাঠের ধারে ঘর, গত মাসেও একটা জাত সাপ ঢুকে পড়েছিল। ছেলেটা একা থাকে, ওর বাবাও তো সাপের কামড়েই মারা গিয়েছিল, তাই খুব ভয় লাগে। তাই মাটি লেপে ফাটলগুলো মেরামত করছি। কি বলিস, ঘরের মধ্যে সাপ ঢুকে পড়েছিল? তারপর সুস্মিতা ঘরটা ভালো করে দেখছিল। খুবই খারাপ অবস্থা। হ্যাঁ রে শ্যামলী, ঘরটার অবস্থা তো খুবই খারাপ। দেওয়ালটা ফেটে যাচ্ছে, একদিকে পুরো হেলে পড়েছে। এই ঘরে তুই ছেলেটাকে নিয়ে থাকিস কি করে? সাপ খোপ ঢুকে পড়ছে, একটু ঝড়জল হলে ভেঙেও পড়তে পারে। তোর দ্বারা এটা ঠিক করা সম্ভব নাকি? তুই লোক লাগিয়ে করছিস না কেন? শ্যামলী কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। আসল কারণটা তো অর্থনৈতিক দুরাবস্থা। সেটা বলতে গেলেও টাকা চাওয়ার মতো হবে। হতদরিদ্র হয়েও মানুষের কত আত্মসম্মান বোধ থাকে, কত সৎ হতে পারে, সেটা শ্যামলীকে দেখলে বোঝা যায়। এদিকে সুস্মিতা অস্বস্তিতে পড়ে গেল। নিজেকে অপরাধী লাগছিল বেফাস কথা বলে। 1000 টাকা মাইনেতেই সারাদিন খাটিয়ে নিয়ে লোক লাগানোর কথা বলে কি করে? ওই টাকাতে তো মা ছেলে খেয়ে পড়ে বেঁচে থাকাই দুঃসহ। সুস্মিতা নিজেকে কিছুটা সামলে নিয়ে শ্যামলীকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে শ্যামলী, তোর ছেলেটা ওখানে বসে কাঁদছে কেন? ও কিছু নয়, ও এমনিই কাঁদছে। বাজে কথা বলিস না, এমনি এমনি ছেলেটা কাঁদছে না। সত্যি করে বল, ও কেন কাঁদছে? আসলে বৌদি, ওকে কাল বিকাল থেকে কোনো খাবার দিতে পারিনি তো, ওর খুব খিদে পেয়েছে, তাই কাঁদছে। এবার সুস্মিতা নির্বাক হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছিল না। ভাবছিল নিজের স্বামী আর সন্তানকে ঠিক সময়ে খাবার তুলে দেওয়ার জন্য কত বকাঝকা করেছে এই শ্যামলীকে, যে কিনা নিজের সন্তানকেই খাবার তুলে দিতে পারে না। কিছু না বলে সুস্মিতা বাড়ির দিকে জোরে জোরে হাঁটতে লাগলো। মাত্র 200 টাকা মাইনে বাড়িয়ে ঘাড় ধাক্কা দিয়ে শ্যামলীকে নিয়ে যাবে বলে এসেছিল, কিন্তু সব কিছু দেখে শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে শুভাশিসের সঙ্গে আলোচনা করবে। কিছু একটা করতে হবে শ্যামলীদের জন্য। সত্যি গরিব কথার মানে কত কষ্ট, কত অসহায়তা, এমনটি কখনো অভিজ্ঞতা হয়নি। সুস্মিতা বাড়িতে এসে দেখলো শুভাশিস আর মেয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমরা খেতেই বসে গেলাম। শ্যামলী কি বললা? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এইমাত্র দেখে এলো শ্যামলীর ছেলেটা খিদের জ্বালায় কাঁদছে, আর তার বাড়ির ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে খাবার প্রস্তুতি চলছে। তাই সুস্মিতা নিজেকে সামলাতে পারছিল না।
কথার উত্তর না দিয়ে কাঁদছে দেখে শুভাশিস ডাইনিং টেবিল থেকে উঠে সুস্মিতার পাশে এসে জিজ্ঞাসা করলো, আরে কি হয়েছে বলবে তো? ওখানে গিয়ে সুস্মিতা যা যা দেখেছে আর শুনেছে তার সমস্তটা শুভাশিসকে বলল। হেলে পড়েছে। এই ঘরে তুই ছেলেটাকে নিয়ে থাকিস কি করে? সাপ খোপ ঢুকে পড়ছে, একটু ঝড় হলে ভেঙেও পড়তে পারে। সমস্তটা শুনে শুভাশিস স্তম্ভিত হয়ে গেল আর বলল, প্যাথেটিক। এক কাজ করো সুস্মি, ভাত আলু ভাতে আর কিছুটা তরকারি নিয়ে চলে যাও ওদের বাড়ি। ওদেরকে পেট ভরে খেতে বলো। আমি এক্ষুনি আর একবার ভাত আলু সেদ্ধ করে নিচ্ছি। কুকারে মিনিট 15 লাগবে, আর তরকারি অনেকটাই আছে। আমাদের জন্য কিছুটা রেখে তুমি নিয়ে চলে যাও। আজ না হয় আমার গাড়িতেই নমিকে স্কুলে ছেড়ে অফিস যাব। শ্যামলীকে বলো ওর বাড়িটা ভালো করে সারানোর দায়িত্ব আমরাই নেব, আর ওর মাইনে যতটা সম্ভব বাড়িয়ে দেব। যাও যাও, তাড়াতাড়ি যাও, খাবারগুলো গরম আছে। সুস্মিতা দেরি না করে সঙ্গে সঙ্গে খাবারগুলো গুছিয়ে নিয়ে শ্যামলীদের বাড়ি রওনা দিয়েছিল। সুস্মিতার মনটা ছটফট করছিল, কতক্ষণে ক্ষুধার্ত মা ছেলের মুখে খাবারটা তুলে দেবে এই ভেবে যে সুস্মিতা একটুও হাঁটতে চায় না, সেই আজ যেন কোথা থেকে অনেক শক্তি পেয়ে গেছে, তাই অক্লান্তভাবে হেঁটে চলেছে। কয়রে শ্যামলী, ওঠ, আর কাজ করতে হবে না। আইরে ছেলে, খাবার গরম আছে, চটপট হাত ধুয়ে মা বেটাতে খেতে বসে যা দেখি। শ্যামলী অবাক হয়ে দুয়ার থেকে নেমে এগিয়ে গেল। বৌদি, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? এতটা রাস্তা হেঁটে গিয়ে আবার খাবারগুলো বয়ে বয়ে নিয়ে এলে? আমার খুব খারাপ লাগছে। তোরা এতক্ষণ খাওয়া দাওয়া না করে আছিস, এটা জানতে পেরে আমি কি থাকতে পারি? তুই তো সারা বছর রান্না করে আমাদের খাওয়াস, আজ না হয় আমিই খাওয়ালাম। মা ও ছেলে তৃপ্তি করে ভাত আলু ভাতে আর পনিরের তরকারি খাচ্ছিল। আর ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর যে কি আনন্দ, সেটা বোধহয় খাওয়ালেই বোঝা যায়। সেই আনন্দটাই সুস্মিতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। সেই সময় শুভাশিসের গাড়িটা এসে দাঁড়ালো। মেয়েকে স্কুলে ছেড়ে অফিস যাবে বলে বেরিয়েছে। সংসারের নিকট মানুষটার অন্যায় মুখ বুজে সহ্য করাটা আমাদের চিরাচরিত অভ্যাস হয়ে গেছে। মুখ খুললেই অশান্তি, ভয়ে চুপ থাকতে হয়। কিন্তু যদি কোনো সময় এক ধাক্কাতে মানুষ তার ভুল বুঝতে পারে আর তা সে শোধরানোর চেষ্টা করে, সেটা খুব উপভোগ্য হয়। এই মুহূর্তে ভাগ্যবান মানুষটা হলো শুভাশিস। আর সংসারে যা কিছু ঘটে তা থেকে সবথেকে বেশি প্রভাব পড়ে বাড়ির বাচ্চাটার উপর। আমরা অনেক সময় গুরুত্ব না দিলেও তাদের মনে ভীষণভাবে দাগ কাটে। তাই শুধু নিজের জন্য নয়, বিচক্ষণ শুভাশিস বিশেষ করে মেয়েটির জন্য গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিল, মায়ের মমতাটা উপলব্ধি করানোর জন্য। তাই তো একরত্তি মেয়েটা থাকতে না পেরে চেঁচিয়ে ওঠে, মা, ইউ আর গ্রেট। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরও সুন্দর সুন্দর গল্প প্রতিনিয়ত উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই বরাবরের মতো একটি লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।